আসসালামু আলাইকুম। মেডিমিন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মুশফিকুর রহমান অন্না, রসায়ন নিয়ে। তো আজকে আমরা যেটা পড়বো রসায়নের, সেটা হচ্ছে লেকচার 4 চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। তো এখানে হচ্ছে গ্রিন কেমিস্ট্রির একটা সংজ্ঞা দেয়া। জাস্ট সংজ্ঞাটা জানার জন্য তোমরা দেখতে পারো যে পৃথিবীব্যাপী রসায়ন বিজ্ঞানের শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নত মানের পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছেন। তো পরিবেশ বান্ধব এই যে পদ্ধতি, এটাকে তোমার হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়ে থাকে। তো এই যে গ্রিন কেমিস্ট্রি, এটার 12টা নীতি আছে। হ্যাঁ, এই নীতিগুলোর নামগুলো তোমরা একটু মনে রাখবা। মানে জাস্ট হচ্ছে আসতে পারে পরীক্ষায় যে নিচের কোনটি সবুজ রসায়নের নীতি নয়, ওরকম ভাবে আসতে পারে। তো জাস্ট নামগুলো একটু দেখে রাখবা, দেখে রাখলেই মনে থাকবে। 1 নম্বর আছে কি, বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোচ্চ অ্যাটমিক ইকোনমি, ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার, মানে যেই পদ্ধতিটাতে হচ্ছে ঝুঁকি কম থাকবে সেটা, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাতক, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, তারপর হচ্ছে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ। এই 12টা নীতি। তো এই 12টা নীতি মনে রাখার জন্য মানে সিম্পল একটা ছন্দ দেখতে পারো যে বর্জ্য দূষণ ঘটনা দক্ষতার দেবী কেকা আপার। আচ্ছা, কেকা ফেরদৌসির আমরা সবাই চিনি, বিখ্যাত একটা নাম আমাদের কাছে কেকা ফেরদৌসি। কেকা আপার ঝুঁকিতে অর্থনীতি আছে, তো এরকম কিছু একটা বুঝাইছে। তো এই মনে রাখতে পারো, বা এমনিও তোমরা রিডিং পড়লে তোমাদের এমনি মনে থাকবে। তো দেখো এইখানে বইয়ের এই পোর্শনটুকুতে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে তোমার বলছে যে শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও কয়লা পোড়ানো হয়। শিল্প কারখানায় জ্বালানি হিসেবে যে জ্বালানিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর আমরা জানি প্রাকৃতিক গ্যাস কোনটা, মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। আর হচ্ছে কয়লা পোড়ানো হয়। তারপর যেটা আছে এখানে দেখো, এখানে একটা লাইন আছে, এখানে বলছে যে অ্যালকাইল অ্যালকোহল যৌগটি প্রোপিন থেকে 2টা পদ্ধতিতে উৎপাদন করা যায়। এই অ্যালকাইল অ্যালকোহল নামের যে যৌগটা, এটা যখন আমি উৎপন্ন করব প্রোপিন থেকে, তখন হচ্ছে আমার 2টা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি, আর একটা হচ্ছে গ্রিনার পদ্ধতি। হ্যাঁ, শুধু নাম 2টা জানলেই হবে, একটা প্রচলিত পদ্ধতি, একটা হচ্ছে গ্রিনার পদ্ধতি। তো গ্রিনার পদ্ধতির উদ্দেশ্য কি দেখো, এখানে বলছে যে পরিবেশ দূষক ক্লোরিনকে বর্জন। গ্রিনার পদ্ধতিতে ব্যবহার করা হয় হচ্ছে ক্লোরিনকে বর্জন করার জন্য, তার কারণ ক্লোরিন হচ্ছে পরিবেশ দূষক। আচ্ছা, আর এখানে পেট্রোলিয়াম নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহারে দেখো একটা লাইন আছে, সেটা হচ্ছে পেট্রোলিয়ামকে নবায়নযোগ্য কাঁচামাল। পেট্রোলিয়াম হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল না। হ্যাঁ, এক্ষেত্রে উদ্ভিজ্জ কাঁচামাল প্রয়োগ করা হয়। তো তোমার যে কাঁচামালটা হচ্ছে নবায়নযোগ্য হয় সেটা বেশি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো পেট্রোলিয়াম হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি নয়। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে নিচের কোনটি নবায়নযোগ্য কাঁচামাল নয়, বলতে পারো সেটা হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক আছে। এরপর এখানে যেটা বলছে যে বাতাসে সৃষ্ট স্মোগের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ হচ্ছে 2 হয়। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাতাসে সৃষ্ট স্মোগের সময় আর্দ্র বায়ুতে হচ্ছে পিএইচ কত হয়, তখন বলবা পিএইচ 2 হয়। আর এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। তারপর দেখো এখানে একটা লাইন লেখা আছে যে গ্রিন ফুয়েল কোনটা। অকটেন যুক্ত যে তেলগুলো হয় ওগুলো হচ্ছে গ্রিন ফুয়েল। পরীক্ষা যদি আসে নিচের কোনটা গ্রিন ফুয়েল, অকটেন যুক্ত তেল তোমরা দাগায় দিয়ে আসবা। এরপর হচ্ছে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক হচ্ছে 2টা। একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। মানে একটা বিক্রিয়া একদিকে যাবে, আর একটা বিক্রিয়া হচ্ছে উভয় দিকেই তোমার হচ্ছে চলে। তো একমুখী বিক্রিয়ার যে সংজ্ঞা সেটা আমরা দেখি, সেটা হচ্ছে যেসব বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটা শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, জাস্ট তোমার বিক্রিয়ক থেকে উৎপাদটা উৎপন্ন হচ্ছে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। যেমন এখানে দেখো একটা বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরাইডটা ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি করতেছে, এটা একটা একমুখী বিক্রিয়া, এটার হচ্ছে আর কোনো ইয়ে নাই। এরপর আসি আমরা উভমুখী বিক্রিয়ায়। উভমুখী বিক্রিয়ায় কি বলছে যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক ও পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয়, তবে সেই বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলবো। সামনের দিক থেকেও চলবে, আবার পিছনের দিক থেকেও চলবে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো দেখো এখানে উভমুখী বিক্রিয়ার হচ্ছে দিচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ। এই যে দেখো এই চিহ্নটা,
এই চিহ্নটা আমরা যেখানে দেখবো ওইটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া হবে। তো এখানে কি হচ্ছে, প্রথমে দেখো হাইড্রোজেন আর আয়োডিন এই দুইটা যোগ হয়ে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। পরবর্তীতে আবার কি করতেছে, এই হাইড্রোজেন আয়োডাইডটা আবার ভাঙতেছে, ভেঙে পুনরায় আবার হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন তৈরি করতেছে। এই প্রক্রিয়াটা হচ্ছে চলমান। এই পাশ থেকেও একটা বিক্রিয়া হচ্ছে, ওই পাশ থেকেও একটা বিক্রিয়া হচ্ছে, তো সেজন্য এটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলতেছি। তো এখানে হচ্ছে উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, দেখি আমরা। প্রথমে বলছে হচ্ছে উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। এই যে একটু আগে আমি যে উদাহরণটা দেখাইলাম, হাইড্রোজেন আর আয়োডিন, এই দুইজন মিলে একবার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, তারপর আবার হাইড্রোজেন আয়োডাইড একই সাথে ওটা ভাঙতেছে, ভেঙে হাইড্রোজেন আয়োডিন তৈরি করতেছে। তো এটা আমরা দুই পাশ থেকে শুরু করতে পারি। তারপরে বলছে যে উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, যেহেতু উভয় দিক থেকে চলতে থাকে। বিক্রিয়া একবার উৎপাদে পরিণত হয়, উৎপাদটা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা সবসময় চলতেই থাকে। অর্থাৎ উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের শতভাগ উৎপাদে অথবা উৎপাদের পর হচ্ছে মানে শতভাগ বিক্রিয়ক পাওয়া যাবে না, দুটো চলতেই থাকবে, বিক্রিয়া চলমান। তারপর বলছে যে উভমুখী বিক্রিয়াগুলা সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। এগুলো একসময় চলতে 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 কি হয়, সাম্যাবস্থায় চলে আসে, এটা নির্দিষ্ট একটা সময় আছে। তারপর বলছে উভমুখী বিক্রিয়াকে সমীকরণ আকারে লিখতে হয়। সমান চিহ্নের বা একমুখী তীরের পরিবর্তে এই যে এই চিহ্নটা ব্যবহার করা হয় উভমুখী বিক্রিয়ায়। তারপর বলছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে তখন হচ্ছে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসে। যখন সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার দুটো সমান হয় তখন বিক্রিয়াটা হচ্ছে সাম্যাবস্থায় আসে। তারপরে এখানে বলছে যে উভমুখী বিক্রিয়া একমুখী করার উপায়। উভমুখী বিক্রিয়াটাকে আমি কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করব সেটার কিছু উপায় আছে। তো 1 নম্বর উপায় হচ্ছে বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। একটা পাত্রে বিক্রিয়া চলতেছে, পাত্রটা বন্ধ অবস্থায় আছে, তো ওর ভিতরে যখন বিক্রিয়া চলে তখন প্রথমে কি হয়, বিক্রিয়কটা উৎপাদে পরিণত হয়। তো পাত্রটা যেহেতু বন্ধ, তো উৎপাদটা তো ওটার ভিতরেই থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে উৎপাদ থেকে আবার পরবর্তীতে ওটা বিক্রিয়কে পরিণত হচ্ছে। তো এইরকম হচ্ছে দুইটা পদ্ধতি চলতেই আছে। তো আমরা ওটাকে একমুখী করার ক্ষেত্রে কি করতে পারি, পাত্রটা বদ্ধ পাত্রটা হচ্ছে খুলে দিতে পারি। খুলে দিলে কি হবে, যে উৎপাদটা তৈরি হবে সেটা হচ্ছে বাইরে বেরোয় চলে যাবে, তো ওর আবার হচ্ছে বিক্রিয়কে পরিণত হওয়ার কোনো চান্স নাই। তো বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ করা যায়। তারপর বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে, বিক্রিয়া হওয়ার পরে যে উৎপাদটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে নিচে অধক্ষেপ অবস্থায় অনেক সময় দেখা যায় জমা থাকে। তো আমরা যদি ওখান থেকে ওই অধক্ষেপটাকে সরাই ফেলতে পারি তখন আমার হচ্ছে বিক্রিয়ক উৎপাদটা আর বিক্রিয়কে পরিণত হওয়ার সুযোগ পায় না। তো তারপরে বলছে রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। সেম কথা, যখন উৎপাদক তৈরি হচ্ছে ওই স্থান থেকে আমি উৎপাদককে সরাই ফেলতেছি, তো পরবর্তীতে আবার নতুন করে ওখান থেকে উৎপাদক তৈরি হচ্ছে। এরপর যেটা আসছে ওটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এখানে বলছে বিক্রিয়ার হার কি, প্রতি একক সময়ে দেখবা হারের ক্ষেত্রে যখনই দেখবা কোনো কিছুর হারের সংজ্ঞা দিবে তখন দেখবা এই কথাটা থাকে, প্রতি একক সময়। কোনো কিছুর হারের সংজ্ঞা মানেই হচ্ছে এখানে প্রতি একক সময় কথাটা থাকবে। তো এখানে বলছে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাইলো বা উৎপাদের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাইলো, এইটার যে হার সেটাকে আমরা বিক্রিয়ার হার বলবো। তো এখানে বিক্রিয়ার হারের হচ্ছে একটা সূত্র দিছে, জাস্ট যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। আর এখানে এককের কথা বলছে, দেখো একক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একক জানাই লাগবে। বিক্রিয়ার হারের যে একক সেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো এই মোল পার লিটার যে অংশটুকু এটাকে হচ্ছে আমরা বড় হাতের এম দিয়েও লিখতে পারি, বড় হাতের এম দিয়েও লেখা যায়। তো পরীক্ষায় যখন এমসিকিউ আসবে যে নিচের কোনটি বিক্রিয়ার হারের একক, তখন এই যে এইভাবে মোল পার লিটার পার সেকেন্ডও থাকতে পারে, আবার হচ্ছে এই বড় হাতের এমও থাকতে পারে। তো দেখে যাতে আমরা কনফিউজ না হই এটা একটু মাথায় রাখতে হবে। এরপর বলছে হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ ও বিক্রিয়ার হার ধ্রুবক। হ্যাঁ, তো এই যে অংশটা এখানে একটা ভরক্রিয়ার সূত্র একটা টার্ম আছে। হ্যাঁ, ভরক্রিয়ার সূত্র থেকে হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয় করতে হয়। তো ভরক্রিয়ার সূত্রটা জাস্ট একটু দেখে রাখবা। কি বলছে যে ভরক্রিয়ার সূত্র মতো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তের বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত। হ্যাঁ, ঘাত মানে হচ্ছে পাওয়ার। ওই যে আমরা 2 স্কোয়ার 4 স্কোয়ার a স্কোয়ার পড়ি না, তো স্কোয়ারটা কি পাওয়ার না, ওই পাওয়ারটাকে বাংলায় ঘাত বলে। উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক হয়। ঠিক আছে, বলছে হচ্ছে যে বিক্রিয়কের মোল সংখ্যার
ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। এইটুক মনে থাকলে হচ্ছে এটা যে ভরক্রিয়ার সূত্র সেটা মনে থাকবে। তো এখানে সক্রিয় ভর বলতে কি বোঝায়? বিক্রিয়ার সক্রিয় ভর বলতে আমরা বুঝি কি মোলার ঘনমাত্রা। বিক্রিয়ার সক্রিয় ভর বলতে আমরা বুঝি হচ্ছে মোলার ঘনমাত্রা, বা হচ্ছে আংশিক চাপকেও বুঝি। ঘনমাত্রাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দিয়ে, চাপ মানে প্রেসার, এটাকে পি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তারপর বলছে হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র। কোন বিক্রিয়ায় পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার হার বা বেগ বিক্রিয়কের ঘনমাত্রার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বিক্রিয়ার গতিসূত্র বলে। বিক্রিয়ার হার বা বেগের সাথে যখন বিক্রিয়কের ঘনমাত্রা সম্পর্ক প্রকাশ করা হবে তখন তাকে আমরা বিক্রিয়ার গতিসূত্র বলি। জাস্ট হচ্ছে সংজ্ঞাটা জেনে রাখবা। এরপরে এখানে কিছু উদাহরণ দিছে। অনেক সময় পরীক্ষায় যদি অনেক সহজ প্রশ্ন করতে চায় টিচাররা তখন বিক্রিয়া দিয়ে দেয়। তো বিক্রিয়া দেখা গেছে যে হাইড্রোজেন প্লাস আয়োডিনের কি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তো এরকম হচ্ছে এখান থেকে ভেঙে এটা আসতেছে। এখন দেখো সবগুলা বিক্রিয়া না সমতাকরণ করা, দেখছো এখানে হচ্ছে মোল সংখ্যা কিছু নাই মানে কি এক আছে, এখানে মোল সংখ্যা কিছু নাই মানে কি এক আছে। তো এক আর এক যোগ করে কত হচ্ছে? 2 হচ্ছে না? তো সেখান থেকে এই যে হাইড্রোজেন আয়োডাইডের পাশেও কি আছে? 2 আছে। তো এখানে সমতাযুক্তর কথাই বলছে যে এখানে এ আর এখানে বি, এই দুইটা হচ্ছে মিলে তোমার এখানে এইটা এই দুইটা যোগ করে যা হবে এই দুইটা যোগ করে সেমই হবে। এটাকে তো আমরা বলতেছি হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ। হ্যাঁ, আর ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হারের যে সূত্রটা সেটা হচ্ছে আর ইকুয়াল টু কে ইন্টু এ। ওই যে বলছিল না যে ঘাতের সমান, এই ছোট হাতের এটা হচ্ছে ঘাত বোঝায়, বিটা হচ্ছে ঘাত বোঝায়। এটা এর জাস্ট সূত্রগুলো একটু দেখে রাখবা, অত ইম্পর্টেন্ট না। তারপর এখানে বলছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটার একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। একক মোলার ঘনমাত্রা মানে যেটার ঘনমাত্রা 1 মোল, 1 মোল বা মোল এরকম। তো যেই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল সেই বিক্রিয়ার হারকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলতেছি। হার ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকবে। কি বলছে? নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় হার ধ্রুবকের মান সবসময় হচ্ছে সেম থাকে, নির্দিষ্ট থাকে। তো হার ধ্রুবকটাকে হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয়, হার ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়, এটা মাথায় রাখবা। তারপর বলছে একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও ভিন্ন হয়। এখানে বলছে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কি হয়, হার ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট থাকে। আবার বলছে একই মানে তাপমাত্রাটা একই থাকবে, হ্যাঁ, কিন্তু বিক্রিয়া হবে ভিন্ন ভিন্ন, ওই ক্ষেত্রেও তোমার কি হয়, বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে ভিন্ন হয়। তারপর বলছে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে তখন ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়, আর হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগ কম হয়। ইজি। রাসায়নিক বিক্রিয়ার হার, আচ্ছা, তারপর বলছে এখানে হচ্ছে সব ধ্রুবক, মানে এই অধ্যায়ে তুমি যতগুলো ধ্রুবক পাবা, এই যে মাত্র যেটা আমরা পড়লাম বিক্রিয়ার হার ধ্রুবক, এই ধ্রুবক, সাম্য ধ্রুবক পাবো সামনে, ওইগুলোর একটা কমন ফিচার হচ্ছে কি ওরা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করবে, মানে ওদের একটা প্রভাবক হচ্ছে তাপমাত্রা। সব ধ্রুবক তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা চেঞ্জ হবে ধ্রুবক চেঞ্জ হবে। এখন এখানে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক এই দুইটার মধ্যে হচ্ছে একটা তফাৎ। তো সবচেয়ে বড় তফাৎ যেটা দেখতেছি, একটাকে প্রকাশ করে আর দিয়ে, আরেকটাকে প্রকাশ করে হচ্ছে কে দিয়ে। হ্যাঁ, তো দেখো বিক্রিয়ার হারের ক্ষেত্রে কি বলছে যে প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয় তাকে ওই বিক্রিয়ার হার বলে। মানে একটা বিক্রিয়া শুরু হয়ে মানে যতটুকু সম্পন্ন হয়েছে সেটাকে আমরা বিক্রিয়ার হার বলতেছি, কিন্তু হার ধ্রুবক কি বলতেছি, একক মোলার ঘনমাত্রা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার মানে মোলার ঘনমাত্রাটা নির্দিষ্ট করে দিচ্ছে 1 মোল। তখন যখনই 1 মোল হচ্ছে তখন আমরা সেটাকে হার ধ্রুবক বলতেছি। তারপর বলছে তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তন হয়, আবার তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। একটু আগে পড়ে দেখে আসলাম যে হচ্ছে ধ্রুবক ইকুয়াল টু তাপমাত্রা, মানে তাপমাত্রা পরিবর্তন হবে তো ধ্রুবকও পরিবর্তন হবে। এরপর বলছে যে তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে। তো এখানে আমি হচ্ছে তাপমাত্রাকে স্থির রাখলাম, রেখে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করে দিলাম, সেক্ষেত্রেও তোমার বিক্রিয়ার হারের পরিবর্তন ঘটে। কিন্তু এখানে কি বলছে যে তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা পরিবর্তন করলেও হার ধ্রুবকের মানের কোনো চেঞ্জ হয় না, হার ধ্রুবকের মানটা সেমই থাকবে। তো বলছে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না, উল্টা একটা আরেকটার এক্ষেত্রে।
আর হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। আর যদি গ্যাসীয় বিক্রিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। গ্যাসের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, সেজন্য অ্যাটমসফিয়ার পার সেকেন্ড। আর এখানে বলছে হার ধ্রুবকের একক হার সূত্র মতে পরীক্ষা নির্ভর বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, এটার কোনো একক নাই। হার ধ্রুবকের মেইনলি একক থাকে না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ক্রম, বিক্রিয়ার ক্রম। 4টা ক্রম আছে মোট, 0 ক্রম থেকে 3য় ক্রম পর্যন্ত। তো 0 ক্রম বিক্রিয়ায় কি বলছে যে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার 0 ক্রম বিক্রিয়ায় কি বলছে যে এখানে হার ধ্রুবকের এককটা পড়তে হবে। 0 ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে মোল পার সেকেন্ড, মানে এটার মানে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। একটু আগে আমরা দেখে আসছি, এই এমটার মানে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। তারপরে বলছে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ কখনো শেষ হয় না প্রথম ক্রম বিক্রিয়া। আর হচ্ছে বিক্রিয়ক প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। আর বলছে হার ধ্রুবক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে হার ধ্রুবকটা থাকে ওটা ঘনমাত্রার উপর নির্ভর করবে না। আর একক হচ্ছে শুধু পার সেকেন্ড। তারপর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলছে এটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা একটু মাথায় রাখা লাগবে। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বলছে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। আর একক হার ধ্রুবকের একক হচ্ছে এটার মোল পার লিটার পার সেকেন্ড। এটার উপরে হচ্ছে ইনভার্স, মানে কি গোটাটার উপরে ইনভার্স না, তো হচ্ছে এটা এটা আর এটা এটা কেটে যাচ্ছে, তো হচ্ছে কি মোল লিটার পার সেকেন্ড, ম্যাথের মতো ম্যাথ। আর তৃতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের এটা মনে রাখবা, এককটা মনে রাখবা, এটুক মনে রাখলেই হবে। এরপর হচ্ছে বলছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। বিক্রিয়ার হারের উপরে কি কি নিয়ামক হচ্ছে প্রভাব বিস্তার করে সেটার কথা বলছে। এত কিছু মাথায় রাখার দরকার নাই। এখানে হচ্ছে একটা এমসিকিউ মাথায় রাখবো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফারের অধঃক্ষেপণ হার যত হয়, 30 ডিগ্রিতে সালফারের অধঃক্ষেপণের হার এর দ্বিগুণের বেশি হয়। তাপমাত্রা যখন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন হচ্ছে সালফারের অধঃক্ষেপণ হার যত হয়, তাপমাত্রা বেড়ে যখন সেটা 30 ডিগ্রি সেলসিয়াসে যায় সেই ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণেরও বেশি হয় ওই অধঃক্ষেপণ হারটা। এটা একটু মাথায় রাখবা। আর এখানে কি বলছে, আরহেনিয়াসের কথা বলছে। একটা বিজ্ঞানীর নাম হচ্ছে আরহেনিয়াস। উনি মেলা পরীক্ষা নিরীক্ষা করে অনেক কিছু আবিষ্কার করছে। তো এখানে বলছে সাধারণভাবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার হচ্ছে দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। এটা মাথায় রাখবা, যে কোনো বিক্রিয়ার তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি সেই ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হার দ্বিগুণ অথবা 3 গুণ বৃদ্ধি পায়। এখানে দেখো আগেই বলে দিছি 20 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে হার যত থাকে 30 ডিগ্রি সেলসিয়াসে সেই হার হচ্ছে দ্বিগুণের বেশি হয়ে যায়। এখানে আবার আলাদা করে আমি বলে দিছি যে বিক্রিয়ার হারের উপর হচ্ছে কি কি নিয়ামকগুলো প্রভাব বিস্তার করে। সেটা হচ্ছে ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, আলো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর অনুঘটক। তো একটা মনে রাখার টেকনিক আছে যে অপুর পিসি অনলাইনে বিক্রি। আমরা পিসি বিক্রি করি না অনলাইনে, মাঝে মাঝে ওই যে পুরাতন পিসি দেখে বিক্রি করি। তো দেখো এখানে হচ্ছে অপু তার পিসিটা বিক্রি করে দিছে। তো অপুর অতে হচ্ছে অনুঘটক, পিতে হচ্ছে আমরা পড়বো প্রেসার, মানে হচ্ছে চাপ। পি মিনস হচ্ছে প্রেসার, আর সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রা। অনলাইনের অতে আমরা পড়বো হচ্ছে আলো, আর বিক্রিতে পড়বো হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারি যে কি কি হচ্ছে প্রভাব বিস্তার করে নিয়ামক গুলা। এখানে আরহেনিয়াসের একটা সমীকরণের কথা বলছে। কে বলতে কি বোঝায়, পি বলতে কি বোঝায়, জেড বলতে কি বোঝায়, আর এই ছোট ই বলতে কি বোঝায়, এগুলো একটু মনে রাখবা। সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র আসে না পরীক্ষায়। শুধু দেখবা যে কে বলতে কি বুঝাইছে, হার ধ্রুবক। পি বলতে কি বুঝাইছে, স্থানিক দিক বিন্যাস। জেড বলতে কি বুঝাইছে, সংঘর্ষণ হার। ই বলতে কি বুঝাইছে, সক্রিয় শক্তির প্রাপ্ত মোট অনুর ভগ্নাংশ। এটুকু মনে রাখলেই হয়। আর এখানে একটা কথা বলছে যে কোনো প্রদত্ত তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য সক্রিয় শক্তি যত বেশি হবে লেখচিত্র ঢাল তত খাড়া হবে। সক্রিয় শক্তি যত বেশি হয় লেখচিত্রে হচ্ছে ঢাল তত খাড়া হয়, আর বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে তত বেশি হবে।
তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি বাড়বে, ঢাল খাড়া হবে, বিক্রিয়ার হার ধ্রুবক বাড়বে, এটাই বলছে। আর এখানে তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়াটা এখানে হচ্ছে তোমার তুলনা করে পড়লে হচ্ছে একটু ইজি হয় পড়তে। তো এখানে প্রথমে সংজ্ঞা বলছে যে বিক্রিয়কের স্থিতিশক্তি অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তি কম হয় তাপ উৎপাদী বিক্রিয়ায়। আর এটা তাপহারী বিক্রিয়া উল্টা এটার। তো আমরা যেকোনো এক সাইড মনে রাখবো, হয় তাপ উৎপাদী মনে রাখবো, না হয় হচ্ছে তাপহারী মনে রাখবো। যেটা মনে রাখবো আর ওটার উল্টাটাই হচ্ছে আরেকটা। তো তাপ উৎপাদীটাই আমরা মনে রাখি। কি বলছে? তাপ উৎপাদী বিক্রিয়ায় হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তি কম হয়, কিন্তু তাপহারীতে দেখো কি হয়, বিক্রিয়কের স্থিতিশক্তি অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তি বেশি হয়, উল্টা। এখানে ΔH এর মান ঋণাত্মক হয় তাপ উৎপাদীতে, আর তাপহারীতে ΔH এর মান হচ্ছে ধনাত্মক হয়। উদাহরণ দিয়ে দিছে, এই দুইটা হচ্ছে মনে রাখবা, এই দুইটা বিক্রিয়া। হ্যাঁ, বইয়ের বাইরে তো বিক্রিয়া দেয় না, দিয়ে বলতে পারে নিচের কোনটি, এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী নাকি তাপহারী। হ্যাঁ, তো তোমার মনে রাখবা যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া হয়, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। মানটা মনে রাখার চেষ্টা করবা, যদি মনে থাকলে ভালো, আর না থাকলে নাই, আসতে পারে পরীক্ষায়, আসেও। আর এক্ষেত্রে এখানে এই মানগুলো পজিটিভ হয়। আর দেখবা এই বিক্রিয়াটা যদি দিয়ে দেয় আর পাশে যদি মানটা দিয়ে দেয়, তাহলে তো ধরা একদম ইজি, কারণ ΔH এর মান ঋণাত্মক মানেই কি এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH এর মান পজিটিভ মানেই কি এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। এভাবে হচ্ছে অ্যান্সার করা যায়। তো এই যে উপরে যে লাইনটা বলছে, এখানে আবার এই লাইনটারে সংক্ষেপে দিয়ে দিছে, বিক্রিয়ার হার তুলনামূলক বেশি, তাপমাত্রার সাথে সাম্যধ্রুবকের সম্পর্ক এখানে ব্যস্তানুপাতিক। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার সাথে সাম্যধ্রুবকের সম্পর্কটা হবে তোমার ব্যস্তানুপাতিক। আর তাপমাত্রার প্রভাব কি হবে তাপ উৎপাদী বিক্রিয়ায়, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াই, তখন বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎমুখী হবে, মানে তোমার বাম দিক থেকে ডান দিকে যাবে, উৎপাদ্য থেকে বিক্রিয়ক তৈরি হতে শুরু করবে। হ্যাঁ, যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি হচ্ছে তাপমাত্রা বাড়াই, তখন সাম্যাবস্থা আমাদের পশ্চাৎ দিকে যাবে, এটা মনে রাখতে হবে। আর তাপমাত্রা কমাইলে সম্মুখ দিকে যাবে, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে চাপের প্রভাব। চাপ বাড়ালে বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে, স্বাভাবিক। এখন দেখো আমরা মোল সংখ্যা হিসাব করি এই বিক্রিয়াটার ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আছে 3 মোল আর এখানে আছে 1 মোল। মোল এখানে হচ্ছে মোট 4 মোল, কিন্তু দেখো উৎপাদের ক্ষেত্রে এখানে বলছে 2 মোল। এখন আমি যদি ওকে চাপ দেই, তো এই 4 মোলটা ভেঙে ভেঙে হচ্ছে ওর দিকে যাবে। তো সেটাই বলছে যে চাপ বাড়ালে বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। 4 মোল বেশি, তো এখান থেকে কমের দিকে যাবে, এটাই বলছে। তারপর বলছে ঘনমাত্রার প্রভাব, যে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়াইলে ওটা সম্মুখ দিকে যাবে, স্বাভাবিক। তুমি এখানে বিক্রিয়ক বাড়াই দিলে ওটা সম্মুখ দিকে হচ্ছে উৎপাদকে পরিণত হবে, সেটাই বলছে। আর উৎপাদ পদার্থের ঘনমাত্রা বাড়াইলে ওটা পশ্চাৎমুখী হবে। উৎপাদ যদি আমি এখানে বাড়াই দেই, ওটা হচ্ছে বিক্রিয়কে পরিণত হবে, তার তো কি উল্টা দিকে গেল না, পশ্চাৎমুখী হইলো, সেটাই বলছে। এখানে সক্রিয়ণ শক্তির একটা সংজ্ঞা দিছে, সংজ্ঞাটা মনে রাখবা। বলছে যে কোনো বিক্রিয়ায় পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের একটি অংশ বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে, বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে হচ্ছে সক্রিয়ণ শক্তি বলে। মানে একটা বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য কোনো একটা মৌল বা যৌগ ন্যূনতম যে শক্তিটা অর্জন করতে করার প্রয়োজন হয়, সেটাকেই বলতেছে হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো এখানে একটা সম্পর্ক দিয়ে দিছে যে বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আর বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক হচ্ছে সক্রিয়ণ শক্তি। মানে বিক্রিয়ার হার যদি বেশি হয় সক্রিয়ণ শক্তি কমে যাবে, আর সক্রিয়ণ শক্তি যদি কম হয় বিক্রিয়ার হার বেড়ে যাবে, এটাই বলছে, উল্টা, ব্যস্তানুপাতিক। আচ্ছা, প্রভাবক দেখো কি বলছে সংজ্ঞা, যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজের গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাকে হচ্ছে প্রভাবক বা অনুঘটক বলে। ঘটকের কাজ কি? কোনো কিছু ঘটানো। প্রভাবকও হচ্ছে এক প্রকার ঘটক। তো ও হচ্ছে কাজকর্ম করবে, সবকিছু করবে, কিন্তু নিজে ঠিক থাকবে, এটা হচ্ছে ওর ধর্ম। তো কাজের ভিত্তিতে 4 শ্রেণীতে ভাগ করা হয় প্রভাবককে। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, উদাহরণ মনে রাখবো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঋণাত্মক প্রভাবক, উদাহরণ মনে রাখবো ফসফেট। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। আর হচ্ছে আবিষ্ট প্রভাবক, উদাহরণ মনে রাখবো সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, তারপর এবার বলছে যে বিক্রিয়ক, উৎপাদক, ভৌত অবস্থার উপর ভিত্তি করে হচ্ছে প্রভাবক 2 ধরনের হয়। একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, দেখা যায়
বিক্রিয়ক, উৎপাদক ও ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবক দুই ধরনের, একটা হচ্ছে সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। তো সমসত্ব প্রভাবকের কথা এখানে বলছে যে এই ক্ষেত্রে প্রভাবক, বিক্রিয়ক ও উৎপাদক সবই গ্যাস বা তরল বা দ্রবণ অবস্থায় থাকবে। গ্যাস হবে, তরল হবে, দ্রবণ অবস্থায় থাকবে, কঠিন থাকবে না সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে। উদাহরণ কি বলছে যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক উৎপাদনে নাইট্রিক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা সালফার ডাই অক্সাইডের জারণ ঘটে। এখানে মনে রাখতে হবে কি যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে যখন সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয় তখন প্রভাবক হিসেবে হচ্ছে নাইট্রিক অক্সাইড কাজ করে। এইটুকু মনে রাখতে হবে যে লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড। আর এখানে অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে যে 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 প্রভাবনের ক্ষেত্রে প্রভাবকটি বিক্রিয়ক ও উৎপাদক থেকে ভিন্ন দশায় থাকে তাকে অসমসত্ব প্রভাবন বলবো। মানে যদি তোমার বিক্রিয়ক ও উৎপাদক তরল থাকে ও থাকবে কঠিনে, অথবা যদি বিক্রিয়ক ও উৎপাদক কঠিন থাকে ও থাকবে তরলে। মোট কথা হচ্ছে ওরা যেরকম থাকবে ও সেরকম থাকবে না, সেজন্য এটাকে বলা হচ্ছে অসমসত্ব প্রভাবন। যেমন এখানে দেখো বলছে সালফার ডাইঅক্সাইডের অক্সিজেন মিলে যখন সালফার ট্রাইঅক্সাইড গঠন করে, দেখো দুইটাই কিন্তু গ্যাসীয়, উৎপাদক গ্যাসীয়, কিন্তু ও আছে হচ্ছে কঠিনে। এটাই হচ্ছে অসমসত্ব প্রভাবন। ঠিক আছে।